নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন এপিসোড নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে আমি এখন এই ভিডিওটা করতে চলেছি, সেটা আপনারা সকলেই জানেন যে আজকে সকাল থেকেই একটা নাম নিয়ে খুব মানে হইচই পড়ে গেছে। সবার মুখে একটাই নাম এখন ঘোরাফেরা করছে, সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পর্কিত। ইস্ট বেঙ্গল ক্লাবের নতুন স্ট্রাইকার নিয়ে একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে নাকি জাপানি বোমা। হ্যাঁ, ইস্ট বেঙ্গলে একজন জাপানি স্ট্রাইকারের সঙ্গে নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের যোগাযোগ হয়ে উঠেছে, এবং সেই প্লেয়ারটার নাম হচ্ছে হিরোশি ইবুসুকি। এখন কে এই হিরোশি ইবুসুকি, এবং এই প্লেয়ারটার সম্বন্ধে একটু আমরা জানবো ডিটেলসে। কি স্ট্যাট আছে, কোথায় খেলেছে, কতদিন ফুটবল কেরিয়ার, এই সব ডিটেলসটাই আমরা এখন জানবো। সেই নিয়েই এই ভিডিওটা করা বেসিক্যালি। এই যে প্লেয়ারটা হিরোশি ইবুসুকি, এ 34 বছর বয়সী একজন জাপানিজ সেন্টার ফরওয়ার্ড, যার নাকি এশিয়া এবং অস্ট্রেলিয়া এই দুটো দেশেই খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং বেশ ভালো ভালো লিগ প্লাস ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে। যেমন ধরুন, যে ক্লাবগুলোর মধ্যে পড়ে আর কি খেলেছে, সে দু একটা ক্লাবের যদি ডিটেলস আমরা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেমন যদি আমরা জাপানিজ লিগে দেখি, জাপানিজ যে ওয়ান লিগ, যেটা নাকি জাপানের টায়ার ওয়ান লিগ, সেই লিগে কিন্তু খেলা প্লেয়ার, প্লাস অস্ট্রেলিয়ার যেটা এ লিগ হয়, সেখানে ধরুন ওয়েস্টার্ন ইউনাইটেড, অ্যাডিলেড ইউনাইটেড এর মতো টিমে খেলা প্লেয়ার। এছাড়াও স্পেনেও খেলার অভিজ্ঞতা আছে। স্পেনের টিম লাইক ভ্যালেন্সিয়া বি, সেভিলিয়া এফসি, এইসব টিমও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটার। তো ওভারঅল যদি আপনারা দেখতে চান, দেখেন আর কি, এই প্লেয়ারটার কিন্তু ভালো ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং জাপানের জে ওয়ান লিগ কিন্তু খুবই মানে একটা কম্পিটিটিভ এবং ভালো মানের লিগ যদি বলতে চাই আর কি। সেই লিগেও কিন্তু খুব মানে কী বলবো, সাফল্যের সঙ্গে খেলে এসছে, এবং সেই লিগে ভালো খেলার সুবাদেই কিন্তু তাকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড থেকে অফার পায়, সেই ক্লাবে খেলে, এবং অ্যাডিলেড ইউনাইটেডও খুব ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য তাকে ওয়েস্টার্ন ইউনাইটেড 2 বছর পরে তাকে নেয়। এখন আরেকটা কথা যেটা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট, এখনও হয়তো আপনারা এই জিনিসটা কোনো ইউটিউব চ্যানেলে এখনও শোনেননি জিনিসটা, যে এই জাপানিজ বোমা হঠাৎ কী করে ইস্টবেঙ্গলের টার্গেটে র্যাডারে চলে এলো। এতদিন আমরা যেটা শুনছিলাম যে ইস্টবেঙ্গলের নজরে ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার বা আফ্রিকান স্ট্রাইকার, সেনেগালের স্ট্রাইকার, একজন সেনেগালের স্ট্রাইকারের কথা শুনেছি আমরা, দুটো ল্যাটিন আমেরিকান প্রোফাইলের কথা শুনেছি, কিন্তু এই যে লিগ খেলা কোনো এশিয়া লেভেলে কোনো স্ট্রাইকারের কথা কিন্তু আমরা শুনতে পারিনি। হঠাৎ করে কেন এই খবরটা উঠে এলো বা ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ হলো, এটার নেপথ্যে কিন্তু একটা ঘটনা আছে। সেই ঘটনাটা নিয়ে বিস্তারিত আলোচনা এবার করব। ঘটনাটা হচ্ছে এই হিরোশি ইবুসুকি অ্যাডিলেড ইউনাইটেডে আসে 2021-22 সিজনে। জাপানের জে ওয়ান লিগের টিম থেকে অ্যাডিলেড ইউনাইটেডে আসে, এবং সেখান থেকে অ্যাডিলেড ইউনাইটেডে 2 বছর থাকার পর সে ওয়েস্টার্ন ইউনাইটেডে জয়েন করে, এবং তার সেখানে কন্ট্রাক্ট ছিল জুলাই 2024 থেকে জুলাই 2026 পর্যন্ত। পয়েন্টটা নোট করে রাখুন, সেটা হচ্ছে জুলাই 2026 পর্যন্ত কিন্তু ওয়েস্টার্ন ইউনাইটেডের সঙ্গে এই প্লেয়ারটার চুক্তি ছিল বলছি। তাহলে হঠাৎ কি এমন ঘটলো যে প্লেয়ারটা ফ্রি এজেন্ট হয়ে গেল? হ্যাঁ, তো এখানেই সেই ঘটনাটা নিয়েই এখন বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি, অস্ট্রেলিয়ার এ লিগের একটা টিম। এই টিমটা হঠাৎ করে, এই টিমটার মধ্যে একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা হচ্ছে
এদের যে পেরেন্ট কোম্পানি, যে কোম্পানিটা বেসিক্যালি যেই কোম্পানিটাকে দেখিয়ে আর কি এই অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের কাছে জমা আছে যে পেরেন্ট কোম্পানি হিসেবে, সেই কোম্পানিটা লিকুইডেশনে চলে যায়। ঠিক আছে, লিকুইডেশনে চলে যাওয়াতে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন বাধ্য হয়ে এদের যে ফুটবল খেলার লাইসেন্সটা রয়েছে সেটাকে উইথড্রল করে নেয়, যার ফলে ওয়েস্টার্ন ইউনাইটেড কিন্তু এখন অস্ট্রেলিয়ান এ লিগে আপাতত নেই, এবং তারা কিন্তু 40টা ফুটবলার কিন্তু এরকম এই হিরোসি ইবুসুকির মতো 40টা আরও ফুটবলার কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যায় এই একটা কারণে, ডিউ টু দ্যাট যে ডিসিশনটা অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন নিয়েছে, এদের 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 ফুটবল লাইসেন্সিংটা উইথড্র করে নিয়েছে, যার ফলে এরা আর অস্ট্রেলিয়া এ লিগে খেলতে পারবে না। যদিও এখনও একটা অ্যাপিল করেছে, কিন্তু সেটা এখন অ্যাপিলিংয়ের পর্যায়ে রয়েছে। কিন্তু এখন যে 40টা প্লেয়ার কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যায়, এবং সেই সুযোগটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করে, এবং এই প্লেয়ারটাকে যতদূর শোনা যাচ্ছে মেবি 1-2 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে, কালকে বা পরশুর মধ্যে মনে হয় অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু হঠাৎ করে একখানা লটারি পাওয়ার মতো একটা জিনিস পেয়ে গেল, যেখান থেকে এই প্লেয়ারটাকে তারা কিন্তু আমার মনে হয় খুব খুব কম রেমুনারেশনে হয়তো নিতে পেরেছে এই প্লেয়ারটাকে। কেন এই প্লেয়ারটার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে এই সিজনের জন্যে, যদি এই সিজনের জন্যে হয় মেবি আর কতদিন আছে, মেবি 6-7 মাস হয়তো হবে, বা ম্যাক্সিমাম 8-9 মাস হবে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেল আমার মনে হয় অনেক কম প্রাইসে এই প্লেয়ারটাকে পেয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার যদি এই প্লেয়ারটার আমরা ওভারঅল স্ট্যাট একটু দেখি, যে এই প্লেয়ারটা ওয়েস্টার্ন ইউনাইটেডে যখন ছিল সেখানে কিন্তু টোটাল 28টা ম্যাচে 10টা গোল করেছে এবং একটা অ্যাসিস্ট আছে এই প্লেয়ারটার। তো সেদিক থেকে দেখতে গেলে প্রায় 40%-এর মতো গোল কনভার্সন রেশিও প্লেয়ারটার, নট ব্যাড। ইন্টারন্যাশনাল লেভেলে 40% গোল কনভার্সন কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, খুব একটা ভালো না, আবার খুব একটা কিন্তু খারাপও না, যথেষ্ট ভালো বলা যেতে পারে। এটাই যদি 50%-এর আশেপাশে থাকতো তাহলে কিন্তু এটাকে আরও অনেক বেটার বলা যেত, এবং মানে আরও 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 বেটার পজিশনে থাকতাম। যাই হোক, 40% কনভার্সনও কিন্তু খুব একটা খারাপ রেশিও না। এরপরে যদি আমরা দেখি অ্যাডিলেডে কিন্তু অ্যাডিলেড ইউনাইটেডে 2 বছরে ছিল, সেখানে সে কিন্তু টোটাল 73 ম্যাচ খেলেছিল, এবং তার মধ্যে 30টা গোল করেছে এবং 4টে অ্যাসিস্ট করেছে। তো এখানেও আমি যা দেখছি প্রায় 40%-এর মতো কনভার্সন রেশিও। হ্যাঁ, তো ওভারঅল যদি দেখি যে অস্ট্রেলিয়ান এ লিগে কিন্তু প্রায় 40% কনভার্সন রেশিও আছে এই প্লেয়ারটার। এবার এই প্লেয়ারটার ফিটনেস লেভেল নিয়ে যদি কিছু বলতে চাই, সেদিক থেকে কিন্তু মেজর কোনো ফিটনেস ইস্যু এই প্লেয়ারটার মধ্যে নেই, বা ইনজুরি ইস্যু এই প্লেয়ারটার মধ্যে এখনও পর্যন্ত নজরে পড়েনি আমার। হয়তো হালকা হামস্ট্রিং ইনজুরির জন্য 1-2 ম্যাচ খেলতে পারেনি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। মেজর কোনো ইনজুরি আপডেট নেই প্লেয়ারটার, এবং সে কিন্তু কারেন্টলি খেলার মধ্যেই আছে, এবং সেই দিক থেকে বলতে পারি যে যদি ইস্টবেঙ্গলে আসে সে কিন্তু ফিটনেস নিয়েই আসবে মনে করছি যতদূর। এবার এই কেরিয়ারে এবার যদি প্লেয়ারটার মার্কেট ভ্যালু দেখি, এর প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 1.6 crore, এবং হায়েস্ট মার্কেট ভ্যালু যদি দেখি 6.4 crore-এর কাছাকাছি, যেটা 2019-এ এই মার্কেট ভ্যালুটা ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে প্লেয়ারটা কিন্তু প্রাইম টাইম কাটিয়ে আমাদের টিমে আসছে, এটা কিন্তু একটা নেগেটিভ সাইড আমি বলবো, যে প্লেয়ারটার এজ 34, এটা কিন্তু যথেষ্টই বেশি। তার প্রাইম টাইমটা কাটিয়ে কিন্তু এই আমাদের ক্লাবে আসছে খেলার জন্য। কিন্তু একটা দিক থেকে আমি বলবো যে যেহেতু প্লেয়ারটা জাপানিজ মানে বংশোদ্ভূত, সেই দিক থেকে আমি বলবো মানে ফিটনেস নিয়ে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে।
কেন জাপানিজ প্লেয়ারদের ফ্লেক্সিবিলিটি, শারীরিক ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি হয় কম্পেয়ার টু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বা আদার্স আফ্রিকান প্লেয়ারের তুলনায়। তো সেদিক থেকে আমার মনে হয় ফিটনেস নিয়ে খুব একটা অসুবিধে হবে না। কিন্তু 34 ইয়ার্স ওল্ড অবভিয়াসলি একটা কনসার্ন থেকেই যায়। আমরা অনেক বড় বড় প্লেয়ার দেখেছি 34 ইয়ার্সের, যেমন লাস্ট ইয়ারে আমরা আমাদের ডিফেন্ডার যে ছিল তাকে নিয়ে কিন্তু আমাদের অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে 24 ইয়ার্স কিন্তু একটা কনসার্ন বটে। এবার ওভারঅল যদি আমরা স্ট্যাট দেখি এই প্লেয়ারটার টিল ডেট, তাহলে দেখব টোটাল 440টা ম্যাচ খেলেছে প্লেয়ারটা, তার মধ্যে 124টা গোল করেছে এবং 26টা অ্যাসিস্ট করেছে। তো সেদিক থেকে কিন্তু পার্সেন্টেজটা গোল কনভার্সন রেটটা একটু কমে, হ্যাঁ এটা অবভিয়াসলি হবেই, কারণ প্রথম দিকে যখন খেলা শুরু করেছিল তখন হয়তো অতটা কনভার্সন রেট ছিল না, খেলতে 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 তারপর তার সেই এবিলিটিটা এসছে, তারপরে তার গোল কনভার্সন রেশিও অনেক বেড়ে গেছে। এবার যদি এই প্লেয়ারটার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দেখি, তাহলে আমরা দেখব যে জাপানের আন্ডার 19 আর আন্ডার 23 এবং আন্ডার 19 এই দুটো পর্যায়ে কিন্তু জাপানের ন্যাশনাল টিমের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটার। আন্ডার 19 টিমের হয়ে 4টে ম্যাচ খেলে 4টে গোল করেছিল এবং আন্ডার 23-তে 3টে ম্যাচ খেলে 1টা গোল করেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি ন্যাশনাল টিম ক্যারিয়ারটা দেখি, পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ না, 7টা ম্যাচে 5টা গোল করেছে প্লেয়ারটা। তো ওভারঅল যদি আমরা দেখি যে এই প্লেয়ারটা যা স্ট্যাট দেখলাম, বিশাল কিছু আমি দেখছি না, আবার খুব একটা খারাপও সেরকম কিছু নেই। এবং ইস্টবেঙ্গলে যদি এই প্লেয়ারটা মুভ করে তাহলে আমার হিসেবে কিন্তু এটা একটা স্মার্ট অ্যান্ড ক্যালকুলেটিভ মুভ হবে অস্কারের পয়েন্ট অফ ভিউ, রাদার দ্যান মার্কি আর গেম চেঞ্জিং অপশান যেটা আমরা, কেন আমরা এখন সমর্থকরা যেই প্লেয়ার খোঁজে ছিলাম, কেন এমন একটা প্লেয়ারের এগেনস্টে এই প্লেয়ারটা আসছে, সেখানে কিন্তু কোশ্চেন উঠবে যদি এই প্লেয়ারটা পারফরমেন্স না করতে পারে। কারণ আমরা এখনও বসে মানে ম্যাক্সিমাম সাপোর্টাররা আমরা চেয়েছিলাম একটা গেম চেঞ্জার, যে নাকি গেম চেঞ্জ করতে পারে, সেই ধরনের একটা ফুটবলারের সন্ধানে আমরা ছিলাম সমর্থকরা। কিন্তু আলটিমেটলি যদি এই প্লেয়ারটা হয় তাহলে কিন্তু সেই মানে মার্কি বা গেম চেঞ্জার টাইপ যেটা আমরা খুঁজছি সেটা হবে না, কিন্তু আমি বলবো এটা একটা স্মার্ট অ্যান্ড ক্যালকুলেটিভ মুভ হবে ফ্রম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ। এটা আমি বলবো এই প্লেয়ারটা এফেক্টিভ ফুটবল হবে, এফেক্টিভ ফুটবলার হিসেবে করতে পারবে। এবং এই প্লেয়ারটার ভিডিও দেখে আমার যেটা মনে হলো, এর এরিয়াল যে এবিলিটি সেটা কিন্তু খুব স্ট্রং। আমি এটা বলতে চাইছি এর হেডিং পাওয়ারটা খুব ভালো এবং হেডে গোল করায় খুব দক্ষ প্লেয়ারটা। আমি দেখলাম প্রায় 30-40টার মতো গোল প্লেয়ারের একটা ভিডিওতে, তাতে কিন্তু ম্যাক্সিমাম গোল হেডে থেকে এসছে, অনেকগুলো গোলই হেড থেকে এসছে প্লেয়ারটার। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমি বলবো যে এর হেডিং এবিলিটি বা এরিয়াল এবিলিটিটা কিন্তু খুব স্ট্রং। নাম্বার 2 যে পজিটিভ পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর প্লেয়ারটার হাইটটাও খুব ভালো, প্রায় 6 ফুট 4 ইঞ্চির মতো হাইট আছে প্লেয়ারটার, যেটা কিন্তু আমাদের ধরুন সেট পিস মুভমেন্টের আমাদের খুব হেল্প করবে, কর্নার, ফ্রি কিক এইসব দিক থেকে। আর যেহেতু এর হেডিং পাওয়ারটা খুব ভালো, সেই ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকরী হবে আমাদের ডেথ বল সিচুয়েশনের থেকে। এবার আমি যদি এই প্লেয়ারটা আরেকটা পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে এর ফিজিক্যালিটি, মানে একটু স্ট্রং বিল্ড আমি বলবো না, কিন্তু হাইটটা ভালো এবং ফ্লেক্সিবিলিটি আছে প্লেয়ারটার মধ্যে, গতিশীল প্লেয়ার, স্পিড আছে প্লেয়ারটার মধ্যে। হ্যাঁ, কিন্তু আমরা যেই প্লেয়ারটা খুঁজছি ধরুন মানে ডিসিশন মেকিং বা মার্কি টাইপের প্লেয়ার, যে নাকি একাই
ম্যাচের রং বদলে দিতে পারে বা 50-50 চান্স থেকে কোনো গোল করে দিতে পারে, সেই ধরনের জিনিস কিন্তু মানে প্রোফাইল কিন্তু আমার মনে হলো না ভিডিওটা দেখে। একটা অ্যাক্রোবেটিক শটে একটা বাইসাইকেল কিকে একটা গোল দেখলাম, যেটা খুবই ভালো লাগলো। এবং আমি আগেই বললাম, যেহেতু জাপানিজ প্লেয়ার, এদের ফ্লেক্সিবিলিটিটা, বডি ফ্লেক্সিবিলিটিটা খুব বেটার থাকে, এই ধরনের কিন্তু এবিলিটি এর মধ্যে থাকে যে অ্যাক্রোবেটিক শটে গোল করা বা হেডে ঝাঁপিয়ে গোল করা, এই জিনিসগুলো কিন্তু এই জাপানিজ প্লেয়ারদের মধ্যে থাকে। এবার এর যদি আমি নেগেটিভ সাইডটা দেখি এই প্লেয়ারটার, সেটা মেন, যেটা আমি বারবার এর আগেও বলেছি, সেটা হচ্ছে বয়স। 34 ইয়ার্স কিন্তু আমি মনে করি একটা বিগ কনসার্ন, যে আমরা কিন্তু মানে আমাদের সঙ্গে হয়েছে এটা, আমরা এর ফল ভোগ করেছি, তার জন্যে আমরা একটু বেশি শঙ্কিত বয়সটা নিয়ে। এই বছর আমাদের যে টিমটা হয়েছে সেখানে কিন্তু 30 ইয়ার্স অ্যাবাভ কিন্তু কোনো প্লেয়ার নেই, এক্সেপ্ট যদি এই প্লেয়ারটা হয় তাহলে এই একমাত্র হবে যে নাকি অ্যাবাভ 30 ইয়ার্স। এছাড়া কিন্তু সবই 30 ইয়ার্স অ্যান্ড বিলো 30 ইয়ার্স। এবং আমাদের অ্যাভারেজ যদি গড় বয়স দেখেন টিমটা, আমার মনে হয় 28 প্লাস হবে, এর বেশি কিছু হবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই একটা অ্যাডভান্টেজ আমি বলবো। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, যে প্লেয়ারের জায়গায় এই প্লেয়ারটাকে বাছা হচ্ছে, দিমির জায়গায় আমরা এই প্লেয়ারটাকে খুঁজছি, সেখানে কিন্তু দিমি কিন্তু আমাদের পরিবেশে ফিট ছিল, 2 বছর ধরে খেলছে, সে প্রত্যেকটা প্লেয়ারকে জানে, চেনে, একটা কিন্তু আলাদা একটা প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। যেহেতু এই প্লেয়ারটা নতুন এসে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে কতটা মিলিয়ে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে, সেটাও কিন্তু একটা, আমি বলবো, একটা কনসার্নের মধ্যে থাকছে। যদিও এশীয় লেভেলের প্লেয়ার, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হওয়ার কথা, যেহেতু এশিয়া লেভেলে মোটামুটি ক্লাইমেটিক ওয়েদার মোটামুটি অলমোস্ট সেমই থাকে, সেরকম কোনো ডিফারেন্স থাকে না। সেদিক থেকে তবুও আমি বলবো এটা একটা কনসার্ন, তাকে কিছুটা টাইম দিতে হবে। তবে আমি বলবো এই প্লেয়ারটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসে ততই আমাদের টিমের পক্ষে মঙ্গল, কেন আমাদের সুপার কাপ শুরু হতে যাচ্ছে 25 অক্টোবর। অন্তত 1 মাস এই প্লেয়ারটা যদি টিমের সঙ্গে একটু ঘাম ঝরিয়ে না নিতে পারে, তাহলে কিন্তু ওভারঅল যে একটা টিম সম্পর্কে তার ধারণা, সেই ধারণাটা কিন্তু মানে টাইম লাগবে গ্যাদার করতে। সেই দিক থেকে আমি বলবো এই প্লেয়ারটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসলেই মনে হয় আমাদের টিমের পক্ষে মঙ্গল। তো দেখা যাক কতটা ভালো হয় এই প্লেয়ারটা, এবং আমাদের কতটা হেল্প করতে পারে, এবং আমাদের টিমের জন্য কার্যকরী হয়ে উঠতে পারে প্লেয়ারটা। আমি আরও বিশদে এই প্লেয়ারটার স্ট্যাট নিয়ে আমি আলোচনা করব যখন এই প্লেয়ারটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে, তারপর সেই স্ট্যাট নিয়ে আলোচনা করব। এখনই আমি সেই স্ট্যাট নিয়ে আলোচনা করতে চাইছি না। তবে ওভারঅল দেখে যা মনে হলো যে কার্যকরী ফুটবলার হবে, এবং আমি আগেও বলেছি এটা একটা স্মার্ট এবং ক্যালকুলেটিভ মুভ হবে। কিন্তু আমরা যেটা চাইছি, কোনো মার্কি সাইন বা কোনো একটা ডিফারেন্স মেকার, সেই ধরনের প্লেয়ার কিন্তু সেই প্রোফাইল কিন্তু এই প্লেয়ারটা না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, এবং আশা করব এই প্লেয়ারটা আমাদের টিমে খুব একটা কার্যকরী ভূমিকা নেবে, এবং আমরা আগামী যে সুপার কাপ বা তারপর ISL হতে যাচ্ছে, সেখানে আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। তো আজকে এতটুকুই। নমস্কার, ভালো থাকবেন। এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ, হাত জোর করে, প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন যদি ভালো লাগে। আর যদি কিছু আপনাদের অ্যাডভাইস থাকে, প্লিজ আমাকে আমার চ্যাট বক্সে এসে কমেন্টস করে জানাবেন। তো আজকে এতটুকুই। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন।